তো গাইস, আজকের মুভির ব্যাপারে আমি আর কি বলবো। এটা একটা অসাধারণ একটা মুভি। যদি আপনি এই মুভিটা মিস করে দেন তাহলে আপনি আপনার জীবনের সব থেকে বড় মুভিটা মিস করছেন। তাই বলবো, ধৈর্য ধরে মুভিটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। তার আগে আপনারা এই ভয়ঙ্কর কথা ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে আমরা খুব মেহনত করে ভিডিও আপলোড করি। আর কপিরাইট ক্লেমের কারণে আমাদের ইউটিউব ডিলিট করে দেয় ভিডিও। তাই বলবো, এই মুভিটাও বানাতে খুবই কষ্ট হয়েছে, তাই আপনারা লাইক করে দিন, ঠিক আছে? সাবস্ক্রাইব তো করবেন না জানি। তো এই গল্পটা শুরু হয় মেলিফিসেন্ট নামের একটি বাচ্চাকে দেখে। তার দুটো ডানা এবং দুটো শিং ছিল ঠিক পরীদের মতো, আর সে এই জাদুই জঙ্গলে বাস করত। কিন্তু সে এই জঙ্গলের বাইরের দুনিয়াটা কখনোই দেখেনি, এমনকি সে আজ পর্যন্ত কোনো মানুষকেও দেখেনি। জঙ্গলের ভেতরে সে শুধু পশু পাখিদের সাথে খেলা করেছে। এরপর মেলিফিসেন্ট তাদের জঙ্গলে স্টিফেন নামের একটি ছেলেকে দেখতে পায়। স্টিফেন তাদের জঙ্গলে হীরা চুরি করতে এসেছিল। এরপর মেলিফিসেন্ট স্টিফেনের কাছ থেকে হীরাটি চেয়ে নেয়। এরপর তাকে বলে, চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। তখন স্টিফেন বলে, ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব, কিন্তু তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? আর এই জঙ্গলে যদি আমি আবার আসি তাহলে কি তুমি আমার সাথে খেলা করবে? তখন মেলিফিসেন্ট বলে, এটা জাদুই জঙ্গল, তোমার এখানে আসাটা ঠিক হবে না, তবুও যদি তুমি আসো তাহলে ভেবে দেখবো। এরপর তারা দুজন যখন হাত মেলায় তখন মেলিফিসেন্টের কারেন্টের শর্ট লাগে, কারণ স্টিফেন একটি লোহার আংটি পরেছিল। আসলে লোহা পরীদেরকে জ্বালাতো। মেলিফিসেন্ট বলে, তুমি কখনোই লোহার আংটি পরে আসবে না। তখন স্টিফেন কি করে, সে ওই আংটিটাকে ছুঁড়ে ফেলে দেয়। এতে মেলিফিসেন্ট একটু ইমপ্রেস হয়ে যায়। আর এখান থেকেই তাদের লাভ স্টোরিটা শুরু হয়। প্রায় অনেকবার স্টিফেন ওই জাদু জঙ্গলে যেত এবং মেলিফিসেন্টের সাথে খেলা করত। এমনকি মেলিফিসেন্টের যখন 16 বছর বয়স তখন সে তাকে কিস করে। আর ওই দিন থেকে স্টিফেন আর ওই জঙ্গলে যায় না, একেবারে নিখোঁজ হয়ে যায়। তো যাই হোক, এখন মেলিফিসেন্ট অনেক বড় হয়েছে। বড় হওয়ার সাথে সাথে তার ডানাগুলোও বড় হয়েছে এবং সে অনেকটাই পাওয়ারফুল। আর সে তার পাওয়ার দিয়ে এই জঙ্গলটাকে রক্ষা করে। একদিন রাজা ওই জঙ্গলে আক্রমণ করতে যায়, তখন মেলিফিসেন্ট তাকে আটকানোর জন্য যায়। মেলিফিসেন্ট রাজাকে চলে যেতে বলে, তখন রাজা বলে, তুমি ছোট একটা পরী, তুমি কি করতে পারবে আমাদের? রাজা তার সেনাবাহিনীদের আদেশ দেয় মেলিফিসেন্টকে মেরে ফেলতে। তখন জঙ্গলের ভেতর থেকে কিছু দানব বের হয় এবং ওই সেনাবাহিনীদেরকে মারতে শুরু করে। লিটারেলি ওই দানবগুলো গাছের মতো দেখতে। তারা অনেকগুলো সেনাবাহিনীদেরকে মেরে ফেলে এবং কিছু সেনাবাহিনী ভয়ে পালিয়ে যায়, আর রাজাও তাদের সাথে পালিয়ে যায়। রাজা ওই লড়াইয়ে অনেকটা আহত হয়েছিল। এরপর সে তার সবগুলো লোককে ডাকে এবং বলে, যে মেলিফিসেন্টকে মেরে ফেলবে তাকে আমি এই রাজ্যের রাজা বানাবো, সাথে আমার মেয়ের সাথেও বিয়ে দেবো। তখন এই ছেলেটা বলে, আমি মারবো মেলিফিসেন্টকে। আর এই ছেলেটাকে আপনারা জানলে অবাক হবেন। এই ছেলেটা হলো সেই ছোটবেলার স্টিফেন। সেই ছোটবেলায় সে মেলিফিসেন্টকে অনেক ভালোবাসতো, কিন্তু এখন ততটা বাসে না। কিন্তু মেলিফিসেন্ট তাকে খুব ভালোবাসতো। স্টিফেন যখন রাতের বেলা মেলিফিসেন্টের সাথে দেখা করে তখন মেলিফিসেন্ট স্টিফেনকে জিজ্ঞাসা করে, তুমি এতদিন কোথায় ছিলে? তখন স্টিফেন বলে, আমাদের রাজা তোমাকে মেরে ফেলবে, আমি তোমাকে এটাই জানাতে এসেছি। এবং সে ভুলিয়ে ভালিয়ে মেলিফিসেন্টকে ঘুমানোর ওষুধ খাইয়ে দেয়, আর মেলিফিসেন্ট ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগে স্টিফেন মেলিফিসেন্টের দুটো ডানা কেটে নিয়ে চলে আসে, কারণ মেলিফিসেন্টের সবথেকে পাওয়ারফুল জিনিস হলো তার দুটো ডানা। আর সে সেটা রাজাকে দিয়ে দেয় এবং কথা মতো রাজা স্টিফেনকে তার রাজ্যের রাজা বানিয়ে দেয় এবং তার মেয়ের সাথে সে তার বিয়ে দিয়ে দেয়। পরের দিন সকালবেলা যখন মেলিফিসেন্ট ঘুম থেকে উঠে তখন সে দেখে তার দুটো ডানা নেই। এরপর মেলিফিসেন্ট বলে, স্টিফেন আমাকে ধোঁকা দিয়েছে, এর উচিত শিক্ষা আমি তাকে দেবই। যেহেতু তার দুটো ডানা কেটে ফেলা হয়েছে তাই সে অনেকটাই আহত ছিল। মেলিফিসেন্টের এখন এমন অবস্থা ছিল, লাইক ডানা কাটা পরি, ডানা কাটা পরি। যেহেতু মেলিফিসেন্ট এখন উঠতে পারতো না তাই সে শুধু হাঁটাহাঁটি করতে পারতো। একদিন মেলিফিসেন্ট দেখে একটি শিকারী কাককে জালে বন্দি করেছে এবং ওই কাকটি অনেক ছটফট করছে। সে ওই কাকটিকে মানুষ বানিয়ে দেয়। ওই কাকটি বলে, তুমি আমাকে মানুষ বানিয়ে দিলে, তাই আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো। তখন মেলিফিসেন্ট ওই কাকের নাম দিয়ে দেয় ডিয়াবেল। ডিয়াবেল মেলিফিসেন্টকে সব খবর জানাতো, লাইক রাজার ব্যাপারে। একদিন ডিয়াবেল জানতে পারে রাজার একটি সন্তান হয়েছে, মেয়ে সন্তান, এবং তার জন্মদিনে অনেকগুলো পরীকে ইনভাইট করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মেলিফিসেন্টকে ইনভাইট করা হয়নি। কিন্তু মেলিফিসেন্ট বিনা ইনভাইটেই রাজকুমারীর জন্মদিনে চলে যায়। ওই রাজকুমারীর নাম ছিল অরোরা। জন্মদিনে সব পরীরা তাকে উইশ করে, কিন্তু মেলিফিসেন্ট যায় এবং রাজকুমারী অরোরাকে সে অভিশাপ দেয়। সে বলে, তোমার 16তম জন্মদিনে তুমি তোমার গায়ে সুইয়ের কাঁটা ঢুকবে এবং তুমি
চিরকালের জন্য অজ্ঞান হয়ে যাবে। তখন রাজা বলে, না, তুমি আমার শাস্তি আমার মেয়েকে কেন দিচ্ছ? তখন মেলেফিসেন্ট বলে, এই অভিশাপের একটি উপায় রয়েছে। তাকে যদি কেউ সত্যিকারের ভালোবাসার একটা চুমু দেয় তাহলে সে এই অভিশাপ থেকে মুক্তি পাবে। এরপর রাজা তার এলাকার যতগুলো সুই ছিল সে সব সুইগুলোকে ফেলে দেয়, এমনকি সে তার মেয়েকেও 3 পরীর হাতে তুলে দেয়। তাদেরকে বলে, যতদিন না তার বয়স 16 বছর হচ্ছে ততদিন তোমরা মানুষ করবে, না হলে সে যদি এই রাজপ্রাসাদে থাকে তাহলে তার অভিশাপটা কাজ করা শুরু করবে। এরপর ওই 3 পরী রাজকুমারী অরোরাকে এক নির্জন জায়গায় নিয়ে যায়, আর ওই জায়গার ব্যাপারে মেলিফিসেন্ট ভালো করে জানতো। সে রাজকুমারী অরোরাকে ভয় দেখাবার জন্য যায়, কিন্তু সে যখন রাজকুমারীকে ভয়টা দেখায় রাজকুমারী ভয় পায় না। সে মেলেফিসেন্টের বিদঘুট চেহারা দেখে হাসে। আর আমরা তো জানি মেলেফিসেন্ট কোনো খারাপ পরী নয়, সে হলো একজন ভালো শান্তশিষ্ট পরী, কিন্তু সে ধোঁকা খেয়ে এরকম হয়ে গিয়েছে। যদিও বা রাজকুমারী অরোরাকে দেখে তার মনটা একটু নরম হয়েছে। যাই হোক, এদিকে রাজা তার সেনাবাহিনীদের আদেশ দেয় মেলেফিসেন্টের ওই জাদু জঙ্গলে আক্রমণ করতে। আর মেলেফিসেন্ট জানতো যে রাজা আক্রমণ করবে, তাই সে আগে থেকে সবকিছু ব্যবস্থা করে রেখেছিল। সে তার জঙ্গলের এরিয়াটাকে বিষাক্ত গাছ দিয়ে মুড়ে রেখেছিল, বাইরের মানুষজন লোক তার এই জাদুই জঙ্গলে ঢুকতে না পারে। এরপর ওই 3 পরী যারা রাজকুমারী অরোরাকে দেখাশোনা করত তারা আসলে ভীষণ সেলফিশ ছিল। তারা রাজকুমারী অরোরার সেরকম খেয়াল রাখতো না, তারা শুধু নিজেদের খবর রাখতো। আর এদিকে মেলেফিসেন্ট রাজকুমারী অরোরাকে সবসময় দেখাশোনা করত এবং খেয়াল রাখতো, এমনকি তাকে অনেকবার বাঁচিয়েছে, কখনো পাহাড় থেকে পড়ে যাওয়ার সময় কিংবা গাছ থেকে। মেলেফিসেন্ট সবসময় রাজকুমারীকে বাঁচিয়েছে এবং তার খেয়াল রেখেছে। আর সময়ের সাথে সাথে রাজকুমারীও বড় হতে থাকে। এরপর রাজকুমারী অরোরা 15 বছর বয়স হয়, মানে আর 1 বছর হলেই তার অভিশাপ কেটে যাবে। ওই 3 পরী যারা রাজকুমারী অরোরাকে একটি জায়গায় বন্দি করে রেখেছিল, রাজকুমারী অরোরা এই জঙ্গলের বাইরে বেরোতে চাইতো, যেমনটা আগে মেলেফিসেন্ট করতে চাইতো। তখন সে ঝোপঝাড়ের ওপারে কিছু একটা দেখতে পায় এবং রাজকুমারী অরোরা বলে, ঝোপের ওপাশে যেই রয়েছো দেখা দাও, আমার অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করার রয়েছে। ঝোপের ওপাশে মেলেফিসেন্ট ছিল, তাই সে রাজকুমারী অরোরার সামনে চলে আসছে। তখন রাজকুমারী অরোরা মেলেফিসেন্টকে দেখে বলে, তুমি তো আমার পরিমা, ছোটবেলা থেকে তুমি আমার খেয়াল রেখে আসছো, কিন্তু তুমি আমার সামনে কেন আসোনি? আমি তোমাকে সামনে দেখলে খুবই খুশি হতাম, এবং আপনার সাথে যেই কাকটি থাকে সেটাও অনেক ভালো। তখন মেলেফিসেন্ট বলে, এর নাম হলো ডাইবেল। মেলেফিসেন্ট এইসব কথা শুনে সে মনে মনে অনেক খুশি হচ্ছিল, এমনকি সে রাজকুমারী অরোরার মায়ায় পড়তে থাকে। এরপর থেকে মেলেফিসেন্ট রাজকুমারী অরোরার সাথে খেলা করতে থাকে। রোজ রাতের বেলা তারা দেখা করে এবং নতুন নতুন জায়গা মেলেফিসেন্ট অরোরাকে দেখাতে থাকে। তাদের দুজনকে দেখে এমন মনে হচ্ছিল একদম মা বেটির মতো। যেহেতু মেলেফিসেন্ট রাজকুমারী অরোরাকে অনেকটাই ভালোবেসে ফেলেছিল, সে তাকে একদম মেয়ের মতোই ভেবেছিল, তাই সে তার অভিশাপটি তুলে নিতে চায়। সে তার সব শক্তি দিয়ে চেষ্টা করে ওই অভিশাপটিকে তুলে নেওয়ার জন্য, কিন্তু যেহেতু এত বছর কেটে গিয়েছে তাই ওই অভিশাপটি আর কাটে না, আর মেলেফিসেন্ট এতে কিছুই করতে পারে না। এরপর মেলেফিসেন্ট প্রভুর কাছে প্রার্থনা করে যেন রাজকুমারী অরোরার সত্যিকারের ভালোবাসা পায় এবং সে এই অভিশাপ থেকে বেঁচে যায়। এরপর আমরা দেখি সকাল হয়ে গিয়েছে। রাজকুমারী অরোরা এবং মেলেফিসেন্ট গল্প করে করে যাচ্ছিল। তখন রাজকুমারী অরোরা মেলেফিসেন্টকে বলে, সব পরীদের ডানা রয়েছে কিন্তু তোমার কেন নেই? মেলেফিসেন্ট এর জবাবে বলে, আমারও এক সময় ডানা ছিল, আর ওই ডানার সাহায্যে আমি আকাশ চিরে উড়ে বেড়াতাম, কিন্তু একটি লোক ওই ডানাগুলো চুরি করে নিয়ে যায়। আর এইসব কিছু বলে মেলেফিসেন্ট ইমোশনাল হতে শুরু করে। তখন রাজকুমারী অরোরা তাকে শান্ত করায় আর বলে, আমি এবার থেকে তোমার কাছেই থাকবো, তুমি একা নও। আমি কালকে আমার পরী আন্টিদেরকে বলে দেব যে আমি মেলেফিসেন্টের সাথে থাকতে চাই এবং এই জঙ্গলে আমি তোমার সাথে সারা জীবন খেলা করব। মেলেফিসেন্ট জানতো এই জিনিসটা কখনোই হবে না, কারণ তার অভিশাপ 16 বছর পরই কাজ করবে। এরপর রাজকুমারী অরোরা যখন ফিরছিল তখনই সে রাস্তায় একটি রাজকুমারকে দেখতে পায়। তার নাম হলো রাজকুমার ফিলিপ। সেও দেখতে অনেকটাই সুন্দর ছিল, তাই রাজকুমারী তার দিকে চেয়েছিল। মনে হচ্ছিল তারা দুজন দুজনকে পছন্দ করেছে। এরপর রাজকুমারী অরোরা ওখান থেকে তার বাড়িতে চলে আসে। এরপর সে তার পরী আন্টিদেরকে বলে, আমি এই বাড়ি ছেড়ে মেলেফিসেন্টের সাথে যেতে চাই। এই কথা শুনে ওই পরীগুলো জানতে পারে যে হয়তো বা সে তার বাবার ব্যাপারে জানতে পেরে গেছে, তাই তারা রাজকুমারী অরোরাকে সব ঘটনা খুলে বলে তার বাবার ব্যাপারে। আর তারা তাকে এটাও বলে যে একটি ডানা কাটা পরী তোমাকে মারতে চায়, আর সেটা অন্য কেউ নয়, মেলেফিসেন্ট। এইসব কথা শুনে রাজকুমারী অরোরা বিশ্বাসই করতে পারছিল না, তাই সে মেলেফিসেন্টের কাছে যায় এবং
তাকে জিজ্ঞাসা করে এইসব কথা কি সত্যি? মেলেফিসেন্ট বলে, হ্যাঁ, আমি আগে তোমাকে মারতে চাইতাম তোমার বাবার কারণে, কিন্তু এখন আমার মন চেঞ্জ হয়েছে। এখন আমি তোমাকে খুবই পছন্দ করি, একেবারে আমার মেয়ের মতো তোমাকে ভাবি। কিন্তু রাজকুমারী এই কথা শুনে অনেকটাই দুঃখ পায়। সে মেলেফিসেন্টের কোনো কথা শুনে না। সে দৌড়ে রাজার কাছে যায়, মানে তার বাবার কাছে যায় এবং বলে, বাবা, আমি তোমাকে অনেকটাই মিস করেছি। আমি জানতাম আমার এই দুনিয়ায় কেউ নেই, কিন্তু তুমি তো আছো। তখন রাজা স্টিফেন ওই পরীদেরকে গালি দেয় যে আর একদিন ওই পরীগুলো এই বাচ্চাটাকে রাখতে পারলো না, তাহলে তার 16 বছর বয়স হয়ে যেত এবং এই অভিশাপ থেকে সে মুক্তি পেত। এরপর রাজা তার সেনাদের আদেশ দেয় যে এই মেয়েটাকে বন্দি করো একদিনের জন্য। কিন্তু রাজা বন্দি করে কি বা করতে পারবে? অভিশাপ কখনোই মিথ্যা হয় না, যেটা হবার সেটাই হয়। রাজকুমারীর 16তম জন্মদিনে সে একটি সুইয়ে হাত ঢুকিয়ে নেয় এবং সে চিরকালের জন্য অজ্ঞান হয়ে পড়ে। রাজা অনেকটাই দুঃখ পাচ্ছিল, কারণ তার বেটি চিরকালের জন্য অজ্ঞান হয়েছে। তাই ওই 3 পরী রাজাকে বলে, তুমি রাজকুমারীকে চুমু খাও, হতে পারে আর এর কারণে হয়তো মেলেফিসেন্ট উঠে যাবে। কিন্তু রাজা বলে, আমি কখনোই আমার মেয়ের শ্রেষ্ঠ ভালোবাসা হতে পারি না, কারণ আমি মেলেফিসেন্টকে ধোঁকা দিয়েছি আর তার কারণে এইসব হয়েছে। এরপর মেলেফিসেন্ট সেই রাজকুমারী ফিলিপকে নিয়ে আসে, কারণ মেলেফিসেন্ট মনে করছিল হয়তোবা ফিলিপ এবং রাজকুমারী অরোরা দুজনকে ভালোবাসতো। কিন্তু ফিলিপও যখন ওখানে আসে কিন্তু কিছুই হয় না। মেলেফিসেন্ট যখন জানতে পারে রাজকুমার ফিলিপও তার আসল ভালোবাসা নয়, তখন সে কাঁদতে শুরু করে। মেলেফিসেন্ট বলে, আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না এবং তোমার প্রত্যেকটা হাসি আমার কাছে মনে থাকবে চিরকাল। এইসব কথা বলে সে মেলেফিসেন্টকে একটি চুমু দেয়। এরপর সে যখন ওখান থেকে চলে যাবে তখন পেছন থেকে একটি আওয়াজ আসে, দাঁড়াও পরিমা। আর এই আওয়াজটা রাজকুমারী অরোরাই দিয়েছিল। তার মানে রাজকুমারী অরোরার সত্যিকারের ভালোবাসা হচ্ছে মেলেফিসেন্ট, কারণ সে তাকে মন থেকে ভালোবেসেছিল। এরপর রাজকুমারী অরোরা বলে, আমি তোমার সাথে জঙ্গলে থাকতে চাই। তাই মেলেফিসেন্ট রাজকুমারীকে এখান থেকে নিয়ে যেতে চায়। তখন পিছন থেকে রাজাদের কিছু সৈন্য মেলেফিসেন্টের উপরে লোহার একটি জাল ছুঁড়ে দেয় আর মেলেফিসেন্ট ওখানে বন্দী হয়ে যায়। আর আমরা আগেই দেখেছি লোহা পরীদেরকে জ্বালাতো। মেলেফিসেন্ট এখানে জ্বালায় ছটফট করতে থাকে, তখন সে তার কাককে ড্রাগন বানিয়ে দেয়। এরপর তার ড্রাগন গোটা প্রাসাদে আগুন লাগিয়ে দেয় এবং সৈন্যদেরকেও সে আগুনের সাহায্যে মারতে শুরু করে। মেলেফিসেন্ট ওখান থেকে ছাড় পেয়ে যায়, কিন্তু তখনই তার সামনে চলে আসে রাজা স্টিফেন এবং সে তার বডিতে অনেকগুলো লোহার জ্যাকেট পরে এসেছিল আর এর সাহায্যে যাতে সে মেলেফিসেন্টের সাথে যুদ্ধ করে জিততে পারে। অন্যদিকে রাজকুমারী অরোরা ওই ডানাগুলো দেখতে পায় যেগুলো মেলেফিসেন্টের ছিল, আর ওই ডানাগুলো অনেকটাই ছটফট করছিল, কারণ ওই ডানাগুলো বুঝতে পেরে গেছিল তাদের মালিক আশেপাশেই রয়েছে। রাজকুমারী অরোরা ওই ডানাগুলোকে খুলে দেয় এবং ওই ডানাগুলো উড়ে মেলেফিসেন্টের গায়ে লেগে যায়। এরপর মেলেফিসেন্ট উড়তে পারত, সে উড়ে রাজা স্টিফেনকে উড়ে নিয়ে যায়। এরপর বিল্ডিংয়ের উপর থেকে সে স্টিফেনকে ফেলে দেয় আর স্টিফেন ওখানেই মারা যায়। আর এই রাজ্যটা এবং মেলেফিসেন্টের জাদুই জঙ্গলটা এক হয়ে যায়, আর ওই জাদুই জঙ্গলের রাজকুমারী হয় রাজকুমারী অরোরা। আর জঙ্গলের কিছু পশু পাখিকে দেখিয়েই এই মুভিটা এখানেই শেষ হয়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদিও বা কালকে আমি মেলেফিসেন্ট পার্ট 2 এক্সপ্লেন করতে যাচ্ছি। যদি আপনারা দেখতে চান তাহলে স্ক্রিনে ভেসে উঠেছে, ট্যাপ করে দেখে নিতে পারেন। আর না হলে আপনারা কি করবেন, ডিসক্রিপশনে যাবেন, ওখানে লিঙ্ক পেয়ে যাবেন, ক্লিক করে দেখতে শুরু করুন।